না, এবারে মনে হয় আর হলো না। অনেক চেষ্টা করেও সিএসকে এগেনস্টে ম্যাচটা কেকেআর বাঁচাতে পারলো না, যার ফলে প্লে অফে খেলার আশা তাদের অনেকটাই ফিকে হয়ে গেল। কাগজে কলমে এখন হিসাব নিকাশ বাকি রয়েছে, কিন্তু সেখানে আর কি অনেক যদি কিন্তু মানে হিসাব মেলাতে হবে। মানে কাজটা খুবই ডিফিকাল্ট বলা চলে কেকেআর এর পয়েন্ট অফ ভিউ থেকে। আর উপরন্তু তাদের বাকি দুইটা ম্যাচ তো জিততেই হবে। তো যে কাজটা বৈভব আরোরা আগের দিন করতে পারেননি, কেকেআর কে দায়িত্ব নিয়ে হারানো, সেই কাজটাই তিনি এদিন মানে ওই তার অসম্পূর্ণ কাজটাই একদম সম্পূর্ণ করে দেখালেন। না হলে কেকেআর কিন্তু ম্যাচটা মানে খুব মানে ভালোভাবে ওই জায়গা থেকে কিন্তু নিজেদের গ্রিপে নিয়ে চলেই এসেছিল দিন শেষে। তো এই কলকাতা চেন্নাই ম্যাচের টার্নিং পয়েন্ট আপনি কোনটাকে বলবেন? তো আজিঙ্কে রাহানে টসে জিতে এদিন আগের দিনের মতোই ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন। তো কেকেআর এর দুই ওপেনারের শুরুটা কিন্তু একেবারেই ভালো হয়নি। এদিন আবার রহমানুল্লাহ গুরবাজ শুরুতেই ফিরে গেছিলেন একটা 4 আর একটা ছক্কা মেরে 11টা রান করে, কিন্তু এরপর সেকেন্ড উইকেটে সুনীল নারিন আর কেকেআর ক্যাপ্টেন আজিঙ্কে রাহানের মধ্যে একটা 58 রানের ফ্যান্টাস্টিক পার্টনারশিপ গড়ে ওঠে। দুজনেই চমৎকার মেজাজে ব্যাটিং করছিলেন। রাহানে তো শুরু থেকে এফোর্টলেস কিছু আর কি শট খেলে চেন্নাইয়ের বোলারদের উপর পাল্টা প্রেসার দিয়ে দিয়েছিলেন। তো যার ফলে পাওয়ার প্লে 6 ওভারটা মানে কলকাতা খুব ভালোভাবে কাজে লাগিয়ে 67টা রান তুলে ফেলে। কিন্তু এরপরেই আর কি মানে বিপত্তিটা ঘটে ইনিংসের অষ্টম ওভারে গিয়ে সুনীল নারিনকে ওই জায়গায় মানে বলতে গেলে খুবই আনফর্চুনেটলি একটা তিনি স্টাম্প আউটের শিকার হয়ে যান। তো তিনি কিন্তু ওই জায়গায় মানে 27 রানের একটা ইনিংস খেলে গেল। এর ঠিক 2 বল পরে আঙ্কুরিশ রঘুবংশী, যিনি আগের দিন একটা আর কি বেশ ভালো নক খেলেছিলেন, তিনি কিন্তু এদিন মানে কোনো রানের খাতা না খুলতে পেরে আউট হয়ে যান। আমি মনে করি যেটা কিন্তু কেকেআর কে এই ম্যাচে বেশ অনেকটা ধাক্কা দিয়েছিল। তো এই মানে 2 উইকেটই একই ওভারে তুলে নিয়েছিলেন নূর আহমেদ তার প্রথম ওভারে এসেই। কিন্তু এরপর ওই মনীষ পান্ডে এদিন আর তিনি মানে একাদশে ছিলেন, ওই ভেঙ্কটেশ আয়ারকে এদিন আর কি ড্রপ করা হয়েছিল, যেটা আমি মনে করেছি কেকেআর এর মানে ম্যানেজমেন্টের পয়েন্ট অফ ভিউ থেকে খুবই একটা ভালো ডিসিশন ছিল। তো মনীষ পান্ডে আর ওই রাহানের মধ্যে একটা 30 অড রানের পার্টনারশিপ গড়ে ওঠে। এদের দুজনের হাত ধরেই মানে কেকেআর স্কোরটা ওই জায়গায় 100 গন্ডি টপকায়। 10 ওভার শেষেও কেকেআর স্কোরটা ছিল 3 উইকেটে 87। কিন্তু এরপর একটা ছন্দপতন ঘটে। আজিঙ্কে রাহানের মনে হচ্ছিল যখন হাফ সেঞ্চুরিটা পুরোপুরি নিশ্চিত, তখন ওই জায়গায় রবীন্দ্র জাডেজাকে একটা বড় শট খেলতে গিয়ে নিজের উইকেটটা ছুড়ে দিয়ে বসেন। 48টা রান তিনি তার আগে করে গেছিলেন। এরপর ক্রিজে আসেন আন্দ্রে রাসেল, তাকে এদিনও ব্যাটিং অর্ডারে প্রমোট করা হয়েছিল। তো রাসেল কিন্তু এদিন এসে আবারও আগের দিনের মতো একটা কার্যকরী ইনিংস তিনি খেললেন। 46 রানের পার্টনারশিপ হয় তার আর মনীষ পান্ডের মধ্যে, তার মধ্যে একা 38 রানই করেছিলেন এই আন্দ্রে রাসেল। ওই আগের দিনের মতোই শুরুতে একটু ধরে খেললো, পরের দিকে কিন্তু নিজের খোলস থেকে বেরিয়ে একেবারে পেস বোলার স্পিনার সবার উপর একেবারে মানে চড়াও হয়েছিলেন রাসেল। কিন্তু খুবই দুর্ভাগ্যবশত রাসেলের মানে যখন মনে হচ্ছিল যে তার ক্রিজে শেষ পর্যন্ত থাকাটা খুবই জরুরি আগের দিনের মতো, ওই 17 নম্বর ওভারের একদম লাস্ট ডেলিভারিতে নূর আহমেদের একটা ওই মানে একটু আর কি তিনি লেগটাকে পিছনের দিকে শিফট করে দেওয়াতে রাসেল ওই জায়গায় বড় শট খেলতে গিয়ে লং অফের ফিল্ডারের কাছে ক্যাচ দিয়ে আউট হয়ে যান 38টা রান করে। তো এরপরেও আর কি মানে তখন ওই জায়গায় ক্রিজে ছিলেন ওই মানে মনীষ পান্ডে, তিনি কিন্তু তার দিক থেকে অ্যাঙ্করিং রোলটা বেশ ভালো মতো প্লে করে যাচ্ছিলেন। তিনি শেষ পর্যন্ত ক্রিজে 36 রানে অপরাজিত ছিলেন ঠিকই, কিন্তু এরপর কেকেআর এর ফিনিশিং এর দায়িত্বটা যার কাঁধে সবচেয়ে বেশি থাকে রিঙ্কু সিং, তিনি কিন্তু এদিন মানে নিজের ইনিংসটাকে একেবারেই বড় করতে পারলেন না। ওই লাস্টের আগের ওভারে ওই নূর আহমেদকে একটা বড় শট খেলতে গিয়ে নিজের উইকেটটা ছুড়ে দিয়ে বসেন ওই ডিপ স্কোয়ার লেগে, যার ফলে মাত্র 9 রান করে কিন্তু তিনি আউট হয়ে গেছিলেন। এরপর মানে ওই 19 নাম্বার ওভার শেষেও কেকেআর স্কোরটা ওই জায়গায় পৌঁছে গেছিল 173-এ। কিন্তু লাস্ট ওভারে মানে যেখানে মনে করা হচ্ছিল অন্তত মানে রামানদীপ সিং আর মনীষ পান্ডে পিটিয়ে 10 বা 12 বা অন্তত 15টা রান তুলবে, সেখানে ওই পাথিরানা মানে 6টা দুর্ধর্ষ ইয়র্কারে কেকেআর এর স্কোরটাকে ওই জায়গায় তিনি আটকে দেন মাত্র 179-তে। লাস্ট ওভারে মাত্র 6 রান হয়েছিল, যেটা আমি মনে করি কেকেআর এর এই পয়েন্ট অফ ভিউ থেকে মানে ওই ম্যাচের সিনারিও থেকে ভেরি আর কি ক্রুশাল হয়ে গেছিল। তো যার ফলে এই 180 রানের লক্ষ্যমাত্রা নিয়ে খেলতে নেমে সিএসকে ইনিংসের শুরুটা একেবারে যাচ্ছে তাই হয়েছিল। তাদের দুই ওপেনার আয়ুষ মাত্রে ডেভন কনয় দুজনেই আর কি কোনো রানের খাতা না খুলতে পেরে আউট হয়ে গেছিলেন। কিন্তু এরপর খুবই সারপ্রাইজিংলি তিনে নামা ওই উর্ভিল প্যাটেল, যে মানে যার কিনা এদিনই আইপিএল ডেবিউ হলো, তিনি কিন্তু 11 বলে 31 রানের একটা বেশ ঝোড়ো দাপটে ইনিংস খেলে দিয়ে গেছিলেন। 4 ছক্কার ফুলজুরি ছটাচ্ছিলেন বলা চলে। মঈন আলীকে তো এক ওভারে আর কি প্রথম মানে 3 বলেই তিনি 16টা রান তুলে ফেলেছিলেন। তো যাই হোক, এরপর ওই হার্ষিত রানা ওই ইনিংসের 3rd বা 4th ওভারে একটা আর কি চেঞ্জ অফ পেসের ডেলিভারিতে একবারে সেট ট্র্যাপ করে আউট করেন এই উর্ভিল প্যাটেলকে। 37 রানে 3 উইকেট পড়ে গেল। এরপর মানে রবিচন্দ্রন অশ্বিনকে কিন্তু এদিন ব্যাটিং অর্ডারে প্রমোট করে 4 নম্বরে পাঠানো হয়েছিল। অশ্বিন একটা বাউন্ডারি মেরেছিলেন ঠিকই, কিন্তু এরপর ওই হার্ষিত রানার একটা আর কি চেঞ্জ অফ পেসার ডেলিভারিতেই ব্যাকআউট পয়েন্টের ফিল্ডারের হাতে ক্যাচ দিয়ে আউট হয়ে গেছিলেন 8 রান করে। এরপর রবীন্দ্র জাডেজা তিনিও একটা 4 আর একটা ছক্কা মেরে বেশ ভালো শুরু করলো, 19টা রান তিনি করলো। এরপর বরুণ চক্রবর্তীর একটা গুগলি তিনি পড়তে না পেরে আউট হয়ে যান ওই পাওয়ার প্লেয়ার মধ্যেই। তো যার ফলে 60 রানের মধ্যে 5-5টা উইকেট খুইয়ে চেন্নাই কিন্তু তখনই আর কি বলতে গেলে ম্যাচ থেকে অনেকটাই ব্যাকফুটে চলে গেছিল উইদিন পাওয়ার প্লে। কিন্তু এরপরই বলতে হবে ওই ডেওয়াল্ড ব্রেভিস আর শিবম দুবে পাল্টা কাউন্টার অ্যাটাক শুরু করলেন, পার্টিকুলারলি ডেওয়াল্ড ব্রেভিস। তো 10 ওভার শেষেও কিন্তু চেন্নাই স্কোরটা ওই জায়গায় বেশ ভালো মতোই অবস্থানে পৌঁছে গেছিল 93-তে, কিন্তু ওই 5-5টা উইকেট তারা খুইয়ে ফেলেছিল। কিন্তু ওই 11 নম্বর ওভারে বৈভব আরোরার উপর দিয়ে একবারে ঝড় বইয়ে দিলেন ওই ডেওয়াল ব্রেভিস। 3টা ছক্কা 3টা বাউন্ডারি সহযোগে ওই পার্টিকুলার ওভারটা থেকে তিনি তুলে নেন
30টা রান, যার ফলে মাত্র 22 বলে এই দিন আর কি বলতে গেলে আইপিএল এর প্রথম হাফ সেঞ্চুরি মানে পেয়ে যান এই ডেভাল ব্রেভিস। কিন্তু এর পরের ওভারে ওই বরুণ চক্রবর্তীকে একটা বড় শট খেলতে গিয়ে লং অনে যখন আর কি ক্যাচ দিয়ে বসেন এই ডেভাল ব্রেভিস, এরপর কিন্তু মানে বলতে গেলে ম্যাচটা পুরোটাই আর কি ওপেন হয়ে গেছিল দুই দলের জন্যই। তারপর ক্রিজে আসেন মহেন্দ্র সিং ধোনি। তো ধোনি আর শিবম দুবের মধ্যে কিন্তু ওই সপ্তম উইকেটে একটা পার্টনারশিপ গড়ে ওঠে 43 রানের। শিবম দুবে আর কি মানে শুরুতে কিছুটা ধরে খেললো, তারপর তিনি কিন্তু মানে বেশ আর কি চালিয়ে খেলছিলেন, দুইটা মানে ক্রুশাল খুব ছক্কা মেরেছিলেন ওই জায়গায়। লাস্ট 3 ওভারও কিন্তু মানে সিএসকে জয়ের জন্য প্রয়োজন ছিল মাত্র 22 রান। তখন মনে হচ্ছিল যে সিএসকে ম্যাচটা হয়তো অনায়াসেই জিতে যাবে, কিন্তু ওই 18 নম্বর ওভারে রাসেল বল করতে এসে তিনি একটা আর কি চমৎকার ওভার করলেন, কোনো উইকেট না পেলেও মাত্র 4 রান তিনি খরচ করেছিলেন। তো যার ফলে লাস্ট 2 ওভারেও আর কি মানে জয়ের জন্য প্রয়োজন ছিল সিএসকে 18টা রান। কিন্তু ওই জায়গায় আমি শুরুতেই বলছিলাম ওই বৈভব আরোরার দায়িত্ব নিয়ে আর কি কেকেআর কে হারিয়ে দিলেন। তো ওই জায়গায় তিনি প্রথম 2টা বল ভালো করলেও মানে তখন আর কি সিএসকে জয়ের জন্য প্রয়োজন ছিল 10 বলে 16। ওই থার্ড বলটা তিনি একটা ছক্কা খেয়ে যান, একেবারে মানে পুরো একেবারে ব্যাটের গোড়া একেবারে সামনের দিকে লেন্থের একটা ডেলিভারি করে দিয়েছিলেন। তো যার ফলে শিবম দুবে একেবারে হিটিং আর্কে পেয়ে বলটাকে উড়িয়ে দিলেন জাস্ট লং অনের উপর দিয়ে। তো যার জন্যই কিন্তু সিএসকে জয়ের ইকুয়েশনটা অনেকটাই সহজ হয়ে যায়, 9 বলে 10 হয়ে যায় ইকুয়েশনটা। কিন্তু এরপর ওই চেঞ্জ অফ পেসের ওই একই টাইপের লেন্থের একটা ডেলিভারিতে শিবম দুবে আবার একটা বড় শট খেলতে গিয়ে যখন নিজের উইকেটটা ছুড়ে দিয়ে বসেন, তখন আর বলতে গেলে চেন্নাইয়ের জয়টা কিন্তু মানে একেবারেই আর কি দোরগোড়ায় চলে এসেছিল। এরপর লাস্ট ওভারেও সিএসকে জয়ের জন্য প্রয়োজন ছিল 8 রান, কিন্তু রাসেল ওই জায়গায় একটা ইয়র্কারের অ্যাটেম্প নিতে গিয়ে তিনি ওই জায়গায় লোয়ার ফুল টস করে ফেলেন ধোনিকে। আর ধোনি লোয়ার ফুল টস বা আর কি যে কোনো টাইপের ফুল টস পেলে তিনি যে ওইটাকে গ্যালারির বাইরে পাঠাবেন সেটা নিয়ে তো আর কোনো ডাউট থাকে না। তো এটাকে তিনি মিড উইকেট দিয়ে যে বাউন্ডারির বাইরে পাঠালেন, ওখানেই বলতে গেলে সিএসকে ম্যাচ জয়টা পুরোপুরি নিশ্চিত করে ফেললো। এরপর ওই আনসুল কম্বোজ ওই একটা আর কি মানে বাউন্ডারি মেরে লাস্টের দিকে তিনি ওই চেন্নাইকে জয়টা এনে দেন। তো যার ফলে সিএসকে এই ম্যাচে কলকাতাকে হারালো ওই 2 উইকেটের ব্যবধানে। আর এটাই হলো সিএসকে এই সিজনে 3rd ভিক্টরি। তাহলে এবার প্রশ্ন আসতে পারে এই কলকাতা চেন্নাই ম্যাচের টার্নিং পয়েন্ট আপনি কোনটাকে বলবেন? আপনারা বলতে পারেন ওই কেকেআর এর ইনিংসের 8ম ওভারে নূর আহমেদ বল করতে এসে ওই যে রাহানে আর ওই সুনীল নারিনের মধ্যে যে পার্টনারশিপটা তিনি ভাঙন ধরালেন প্রথমে, আর তার ঠিক 2 বল পরেই যে রঘুবংশীর উইকেটটা তুলে নিয়েছিলেন, ওই এক ওভারের মধ্যে তিনি যে 2-2টা উইকেট তুলে কেকেআর এর ব্যাটিং লাইন আপকে বেশ ধাক্কা দিয়েছিলেন, ওইটা ডেফিনেটলি কিন্তু এই ম্যাচের টার্নিং পয়েন্ট হওয়া দাবিদার। কিংবা বলতে পারেন এই নূর আহমেদ ওই ইনিংসের শেষের দিকে গিয়ে ওই 17 নম্বর আর 19 নম্বর ওভারে রাসেল আর রিঙ্কু সিং এই 2 ডেঞ্জারাস ব্যাটার বা বলতে পারেন এই 2 ফিনিশারের উইকেট যখন তুলে নিয়েছিলেন, আমি মনে করি ওই জায়গা থেকে কিন্তু কেকেআর বেশ কিছুটা ধাক্কা খায়, যার ফলে কিন্তু কেকেআর তাদের মানে স্কোর কার্ডে আরো অন্তত 10 থেকে 15টা রান মানে বেশি যোগ করতে পারেনি। এই 2 ব্যাটার থাকলে কিন্তু সেটা করতে পারতো। তো ওই শেষের দিকে ওই রাসেল আর রিঙ্কুর উইকেট তুলে নেওয়াটা আমি মনে করি এই ম্যাচে ডেফিনেটলি টার্নিং পয়েন্ট হওয়ার দাবিদার। কিংবা বলতে পারেন ওই সিএসকে ইনিংসের ওই 11 নম্বর ওভারটার কথা, যে পার্টিকুলার ওভারটায় ডেভাল ব্রেভিস ওই 30টা রান তুলে ফেললেন বৈভব আরোরার এগেইনস্টে। ওইখানেই বলতে গেলে চেন্নাই হয়তো অনেকগুলো উইকেট হারিয়ে ফেলেছিল ঠিকই, কিন্তু তারা ওই ম্যাচ জয়ের ইকুয়েশনটা অনেকটা সহজ করে ফেলেছিল। আর যে কাজটা পরবর্তীতে করতে সুবিধা হয়েছিল ওই ধোনি আর শিবম দুবের, আমি মনে করি 11 নম্বর ওভারটা কিন্তু ডেফিনেটলি এই ম্যাচের টার্নিং পয়েন্ট হওয়ার অবশ্যই দাবিদার। কিংবা বলতে পারেন ওই ধোনি আর শিবম দুবের মধ্যে পরবর্তীতে যে 43 রানের জুটিটা গড়ে উঠলো, ওই পার্টনারশিপটা যদি ওই জায়গায় না গড়ে উঠতো তাহলে কিন্তু সিএসকে এই ম্যাচটা কোনোভাবেই আর বাঁচাতে পারতো না, যতই ওই ডেভাল ব্রেভিস আর ওই বিধ্বংসী আর কি নকটা খেলুক না কেন। তো ডেফিনেটলি এই ধোনি আর শিবম দুবের পার্টনারশিপটাও ডেফিনেটলি এই ম্যাচের টার্নিং পয়েন্ট হতে পারে। কিংবা বলতে পারেন ওই বৈভব আরোরার ওই লাস্টের আগের ওভারে তিনি যে ছক্কাটা খেয়ে গেলেন, ওই ছক্কাটা খেয়ে যাওয়ার জন্যই সিএসকে জয়ের ইকুয়েশনটা কিন্তু অনেকটাই সহজ হয়ে গেল। 9 বলে 10 রান তখন প্রয়োজন ছিল, যে কাজটা করতে কিন্তু পরবর্তীতে ধোনির আর কোনো রকম সমস্যাই হয়নি। ওই বৈভব আরোরা যে শিবম দুবের কাছে পেনাল্টিমেট ওভারে যে ছক্কাটা খেয়ে গেলেন, ওইটাও ডেফিনেটলি এই ম্যাচের টার্নিং পয়েন্ট হওয়ার অনেক বড় দাবিদার। কিন্তু আমার কাছে এই সবকিছু পেরিয়ে এই ম্যাচের যেটা আলটিমেট টার্নিং পয়েন্ট মনে হয় কোনটা জানেন? সেটা হচ্ছে ওই রিঙ্কু সিং এর আউটটা। রিঙ্কু সিং যখন ওই নূর আহমেদকে ডিপ স্কোয়ার লেগে একটা বড় শট খেলতে গিয়ে ওই জায়গায় ওই মানে আয়ুষ মাত্রের কাছে ক্যাচ দিয়ে বসেন, আয়ুষ মাত্রা কিন্তু প্রথমে ক্যাচটা ঠিকভাবে জাজ করতে পারেনি, অলমোস্ট ফেলেই দিয়েছিলেন। কিন্তু তারপরে ওই সেকেন্ড অ্যাটেম্পটে তিনি যখন আর কি ক্যাচটাকে পুরোপুরি গ্র্যাব করলেন, তখনও কিন্তু ইনিংসের 9 বল বাকি। না হলে রিঙ্কু সিং যদি ক্রিজে শেষ পর্যন্ত থাকতে পারতেন, তাহলে তিনি কেকেআর এর রানের খাতায় আরো 10 থেকে 15টা রান বাড়তি যোগ করতেই পারতেন, ঠিক আগের দিনের মতো। লাস্ট ওভারে তার ব্যাটিং পরিসংখ্যানটা আর কি মানে অসাধারণের থেকে অসাধারণ বললে আর কি কম বলা হবে। তো ডেফিনেটলি লাস্ট ওভারে তিনি যদি থাকতেন, মাথিসা পাথিরানাকে অন্তত একটা 4 বা একটা ছক্কা তিনি ডেফিনেটলি মারতেন, কেকেআর এর রানটাকেও তিনি ওই 185 প্লাস বা 190 প্লাসে নিশ্চয়ই নিয়েই যেতে পারতেন। আর যার ফলে কিন্তু কেকেআর এই ম্যাচটা অনায়াসে জিতেই যেতে পারতো সিএসকে এর এগেইনস্টে। তো আমার কাছে কেকেআর এর ইনিংসের 19 নম্বর ওভারে রিঙ্কু সিং এর উইকেটটা চলে যাওয়াটাই এই কলকাতা চেন্নাই ম্যাচের আলটিমেট টার্নিং পয়েন্ট। একমত হবেন নাকি আপনার কাছে এই ম্যাচের টার্নিং পয়েন্ট অন্য কিছু ছিল? কমেন্ট করে আপনার মতামতটা জানাতে পারেন।